আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি ফারহানা ত্রিনা। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। 10 আগস্ট পর্যন্ত বাড়ল বিধিনিষেধ। 11 তারিখ থেকে খুলে দেয়া হবে দোকানপাট, গণপরিবহন। বাইরে চলাচলে 18 ঊর্ধ্বদের টিকা নেয়া বাধ্যতামূলক। করোনায় দেশে আরও 235 জনের মৃত্যু। নতুন করে শনাক্ত 15,776 জন। টিকা নিতে রাজধানীর কেন্দ্রগুলোর বাইরে দীর্ঘ সারি। পর্যাপ্ত সরবরাহ থাকলেও কমছেই না চালের দাম। বড় কোম্পানিগুলো যুক্ত হওয়ায় চালবাজ সিন্ডিকেট আরও মজবুত। নিদারুণ কষ্টে কর্মহারা মানুষ। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। চলমান বিধি নিষেধের মেয়াদ আরও 5 দিন বাড়িয়ে 10 আগস্ট পর্যন্ত করেছে সরকার। সচিবালয় আন্তঃ মন্ত্রণালয় বৈঠকের পর এ তথ্য জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। 11 আগস্ট থেকে অফিস, গণপরিবহন চালু এবং শপিং মল খুলে দেওয়া হবে। তবে টিকা গ্রহণ ছাড়া 18 বছরের ঊর্ধ্বে কেউ বের হতে পারবেন না বলেও সিদ্ধান্ত হয় এই বৈঠকে। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে দেশে চলমান কঠোর বিধিনিষেধের মেয়াদ শেষ হবার কথা আগামী 5 আগস্ট। তবে মঙ্গলবার সচিবালয়ে সামগ্রিক পরিস্থিতি নিয়ে এক বৈঠকে বিধিনিষেধের মেয়াদ আরও 5 দিন বাড়িয়ে 10 আগস্ট করা হয়েছে। একই সঙ্গে 11 আগস্ট থেকে চালু থাকবে অফিস, গণপরিবহন, খুলবে শপিং মল ও দোকানপাট। তবে টিকা গ্রহণ ছাড়া অবাধ চলাচলের সুযোগ থাকছে না। 18 বছরের ঊর্ধ্বের সবাইকে অবশ্যই টিকা নিতে হবে। টিকা না নিয়ে বাইরে যেতে পারবেন না কেউ। 11 তারিখের পরে ভ্যাকসিন ছাড়া কোনো লোক, 18 বছরের ঊর্ধ্বে কোনো লোক মুভমেন্ট করলে সে শাস্তিযোগ্য অপরাধ হিসাবে বিবেচিত হবে। 18 বছরের ঊর্ধ্বে কোনো লোক যদি রাস্তাঘাটে গাড়ি ঘোড়ায়, মোটরসাইকেলে হোক, বাইসাইকেলে হোক, হুন্ডা দেওয়া হোক, ওই যে টেম্পু দেওয়া হোক, বাসে হোক, ট্রেনে হোক, লঞ্চ হোক, নোবডি ইজ অ্যালাউড টু মুভ। তাদেরকে অবশ্যই ভ্যাকসিনেটেড হতে হবে, কারণ আমরা সেই সুযোগ করে দিচ্ছি। সরকারের এমন সিদ্ধান্ত বাস্তবায়নে আগামী সপ্তাহে দেশে শুরু হবে গণটিকাদান কর্মসূচি। দেশের 14,000 কেন্দ্রে টিকা নিতে পারবেন নাগরিকরা। যারা প্রত্যেক গ্রামে অর্থাৎ ওয়ার্ডে, ইউনিয়ন পরিষদের ওয়ার্ড বলেন, সিটি কর্পোরেশন, পৌরসভা, সেই ওয়ার্ডে ন্যূনপক্ষে 2টি করে কেন্দ্র, অনেক ক্ষেত্র বিশেষ সিটি কর্পোরেশনগুলোতে 5টা 7টা করে কেন্দ্র করে এই এক সপ্তাহের মধ্যে 1 কোটির ঊর্ধ্বের লোককে ভ্যাকসিনেশন দেবে। যার ফলে আমরা আশা করছি যে মানুষের এসে কষ্ট করে ভ্যাকসিনের নেওয়ার পিছনে দৌড়াতে হবে না। আমাদের প্রশাসন বা ব্যবস্থা মানুষের দোরগোড়ায় চলে যাবে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে। গণপরিবহন চালু ও দোকানপাট খোলার ক্ষেত্রে টিকা গ্রহণ ছাড়া কিছু শর্ত দেওয়া হয়েছে। গণপরিবহন চলবে বাই রোটেশনে, আর এসব বিষয়ে মনিটরিং করবে স্থানীয় প্রশাসন। 11 তারিখ থেকে সমস্ত দোকানপাট ইত্যাদি যানবাহনও চলবে সব একত্রে না। সেখানে আমরা লোকাল অ্যাডমিনিস্ট্রেশনকে, জেলা প্রশাসকের মাধ্যমে অনুরোধ করব বাই রোটেশন যাতে চলে। মনে করেন গাজীপুর থেকে 100 গাড়ি আসে ঢাকা প্রতিদিন, 100 না, এখন 30টা আসুক বা 50টা আসুক। আজকে এগুলো যাবে, কালকে অন্য গ্রুপ যাবে, এরকম তারা রোটেট করে দিবে। করোনা সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বানও জানানো হয়েছে বৈঠকে। যার জন্ম না হলে ঈশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। লকডাউনে রাজধানীতে গাড়ির চাপ যেন ক্রমেই বাড়ছে। গণপরিবহন না থাকলেও পুরো রাজধানী যেন রিকশা আর প্রাইভেট কারের দখলে। এদিকে রাজধানীর প্রত্যেকটি প্রবেশ মুখে দেখা যায় ঢাকামুখী মানুষের ঢল। কেউ হেঁটে, কেউ ভ্যানে, আবার কেউ পিকআপে করে বেশি ভাড়ায় ফিরছেন গন্তব্যে। আইনশৃঙ্খলা বাহিনীর চেকপোস্টেও দেখা যায়নি তেমন কোনো কড়াকড়ি। সড়কে নেই কোনো গণপরিবহন, তবুও ব্যক্তিগত গাড়ির চাপে পড়ছে সিগন্যাল, কোথাও আবার আছে যানজটের দৃশ্য। রাজধানীতে প্রবেশমুখ, যাত্রাবাড়ি সাইনবোর্ড এলাকার চেকপোস্টে নেই তেমন কড়াকড়ি। আইনশৃঙ্খলা বাহিনীর সামনে উচ্চ ভাড়ায় চলছে সিএনজি। যাত্রাবাড়ি চৌরাস্তার দৃশ্য দেখে বোঝার উপায় নেই দেশে লকডাউন চলমান। পুরো এলাকা যেন রিকশা আর ভ্যানের দখলে। নগরীতে প্রবেশের আরেকটি পয়েন্ট আমিন বাজার ব্রিজ। নানা ঝক্কি ঝামেলা অতিক্রম করে এই প্রবেশমুখ থেকেও কেউ হেঁটে, আবার কেউ রিকশা ভ্যানে ঢুকছেন ঢাকায়। দেশে করোনায় একদিনে মারা গেছেন আরও 235 জন। এ নিয়ে মৃতের মোট সংখ্যা দাঁড়ালো 21,397 জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হচ্ছে 24 ঘন্টায় 55,284টি নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হচ্ছে 15,776 জন।
আর মোট শনাক্ত 12,96,093 জন। গত 24 ঘন্টায় শনাক্তের হার 28.54%। এ সময়ের মধ্যে দেশে করোনা থেকে সুস্থ হয়েছেন 16,297 জন। মোট সুস্থ হয়েছেন 11,25,045 জন। ঢাকা বিভাগে সর্বোচ্চ 73 জন মারা গেছেন। এরপরে সর্বোচ্চ চট্টগ্রাম বিভাগে 65 জন, খুলনা বিভাগে 32 জন ও চতুর্থ সর্বোচ্চ রাজশাহী বিভাগে মারা গেছেন 21 জন। করোনার টিকা নিতে কেন্দ্রগুলোর বাইরে দীর্ঘ সারি। এদের বেশিরভাগই প্রবাসী। তবে দ্বিতীয় দিনেও অ্যাস্ট্রাজেনেকার বাদ পড়া দ্বিতীয় ডোজের টিকা নিতে চাওয়া মানুষের ভিড় ছিল অনেকটা কম। করোনার সংক্রমণ বেড়ে যাওয়া এবং বিভিন্ন প্রয়োজনে টিকা নেয়ার আগ্রহ বেড়েছে মানুষের। কেন্দ্রগুলোর সামনে গেলে দেখা যাচ্ছে টিকা নেয়ার জন্য মানুষের দীর্ঘ সারি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখা গেছে প্রবাসীদের দীর্ঘ সারি। তবে এর বাইরে সাধারণ টিকা গ্রহীতাদের নেই কোনো লাইন। দীর্ঘ লাইনে ক্ষুব্ধ প্রবাসীরা। সকাল 8টায় এসে লাইনে দাঁড়াইছি, আমি কুয়েতে যাব, ভ্যাকসিন নিতে আইছি। আমি আসছি ভোর 4টা বাজে, এ পর্যন্ত লাইনে দাঁড়ানো হয়ে আছে। 1.5 ঘন্টার উপরে দাঁড়া আছি, লোক খালি উদেরটা যাইতেছে, আসতেছে, দিতেছে, মানে আমরা যে প্রবাসী আমরা কোনো দামই দিচ্ছে না। দীর্ঘ লাইন পেরিয়ে যারা ভিতরে গেছেন তারাই সন্তুষ্ট ভিতরের পরিবেশে। আনুষ্ঠানিকতা শেষ করে অল্প সময়ের মধ্যেই টিকা পাচ্ছেন সবাই। টিকা নেওয়ার পর খুব ভালোই লাগতেছে, একটু ভয় ভয় লাগছিল। হ্যাঁ, একটু ভয় ছিল, কিন্তু ওরকম যেরকম ভয় পাইছি ওরকম ভয় তেমন কিছু লাগে নাই। একদম ইজি টিকা দেওয়া, মানে ব্যথা বেদনা বলতে কিছু অনুভব করি নাই খুব একটা। তবে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজের বাদ পড়াদের ভিড় নেই তেমন একটা। ভাবছিলাম তো আমি মনে হয় টিকাটা দিতে পারবো না, আর সবাই মানুষ বলছে তো এক টিকা না দিলে আরেক টিকাতে মনে হয় তোমার একটু ভয় ভয় লাগবে, কি তুমি মনে হয় কিছু হয়ে যাবে তোমার। আমি একটু ভয় পাইছিলাম প্রথম। অ্যারেঞ্জমেন্ট আছে ভালো মানুষেরই, কিন্তু আসছে হচ্ছে আপনার আজকে 30 জন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের টিকা কেন্দ্রে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন টিকার পর্যাপ্ত যোগান রয়েছে তাদের সেখানে। তবে বিভিন্ন কারণে প্রবাসীদের ভিড় সেই কেন্দ্রে। এখানে মূলত দেয়া হচ্ছে মডার্না টিকা, যেটা প্রবাসীদের জন্য এবং সাধারণ যারা ওদের জন্য। এছাড়া এখানে অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়া হচ্ছে অক্সফোর্ডের, যেটা আমরা 1500 ইভেন 1700 1800 হয়ে যায় ভ্যাকসিন একদিনে দেয়া। তো ওটা দেওয়ার পরও প্রতিদিন যে পরিমাণ নিবন্ধন হচ্ছে ঢাকা মেডিকেলে আমরা কুলাতে পারছি না। 7 আগস্ট থেকে সারা দেশে শুরু হবে করোনা টিকা দেওয়ার বিশেষ অভিযান। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। কুসংস্কার, ভয় আর নিবন্ধন জটিলতা কাটিয়ে 30 ঊর্ধ্ব সবাই টিকা নিয়ে দৃষ্টান্ত দেখিয়েছেন সাতক্ষীরার সদর উপজেলার জোরদিয়া শেখপাড়া গ্রামের মানুষ। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হচ্ছে ভ্যাকসিনেটেড গ্রাম হিসেবে। সাতক্ষীরা সদর থেকে 10 কিলোমিটার দূরের ফিংডি ইউনিয়নের জোরদিয়া শেখপাড়া গ্রাম। কুসংস্কার, ভ্যাকসিন ভীতি আর নিবন্ধন জটিলতার কারণে প্রথম দিকে করোনার টিকা নিতে আগ্রহ ছিল না এই গ্রামের মানুষের। পরিস্থিতি উত্তরণে এগিয়ে এসেছে একদল তরুণ। গ্রামের প্রতিটি সড়কের মোড়ে মোড়ে বুথ বসিয়ে বাড়ি বাড়ি গিয়ে সচেতনতা বাড়িয়ে এবং নিবন্ধন করে দিয়ে টিকা নিতে উৎসাহ জাগিয়েছেন তারা। আমাদের গ্রামে একটা গুজব ছিল যে টিকা নেওয়ার ফলে মানুষের মধ্যে অনেক ধরনের অসুস্থতা, যেমন জ্বর কিংবা আরও শারীরিক নানান জটিলতা সৃষ্টি হতে পারে, যার কারণে মানুষজন টিকা নিতে ইচ্ছুক ছিল না। আমরা ডিসিশন নেই যে আমরা মানুষের বাড়িতে বাড়িতে যাব এবং তাদেরকে বোঝাবো। তো এমনও হয়েছে যে কোনো কোনো বাড়িতে আমাদেরকে একাধিকবার যাওয়া লেগেছে। কিভাবে টিকা দেওয়ার পদ্ধতি নিতে হয় আমি জানতাম না, তবে আমাদের এলাকাবাসী ছেলেপিলে এরাই এসে আমার কাছ থেকে টিকা নেওয়ার পদ্ধতি আমার বলি দিয়েছে। আমার আইডি কার্ড আর মোবাইল নাম্বার নেছে, নিয়ে বললো যে কাকি সমস্যা নেই, আমরা নিবন্ধন করে দিচ্ছি। কাউকে সাথে সব গুছাই দেবে, তো আমি সদরে যাই টিকা দিয়ে আসি। এলাকার তরুণদের এমন উদ্যোগের ফলে জোরদিয়া শেখপাড়া গ্রামের 30 ঊর্ধ্ব মানুষ এখন টিকার আওতায়। এলাকার অসচেতন নাগরিকদের নিবন্ধনের আওতায় আনতে সক্ষম হয়েছে। তাদের অধিকাংশই ইতিমধ্যে টিকার প্রথম ডোজ গ্রহণ করেছে, যে কারণে ওই গ্রামটিকে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ভ্যাকসিনেটেড গ্রাম হিসেবে ঘোষণা করেছি। 300 জন যে উদ্দিষ্ট জনগোষ্ঠী রয়েছে তাদের সকলকেই টিকাদান করা সম্ভব হয়েছে। প্রয়োজন বোধে এটাকে আমরা যদি রেপ্লিকেট করতে পারি 78টা যে ইউনিয়ন আছে, বাকি 77টা ইউনিয়নে, সেটা আমাদের জন্য আসলে অনেক ভালো হবে। আগামী দিনে করোনার টিকা নিতে সবার সচেতনতা এখন সময়ের দাবি। বাংলা ভিশন নিউজ ডেস্ক।
পর্যাপ্ত সরবরাহ থাকলেও কমছেই না চালের দাম। অতিরিক্ত এ দাম করোনাকালে স্বল্প আয়ের মানুষের কষ্ট বাড়িয়েছে। চাল ব্যবসায়ীরা বলছেন, চালের ব্যবসার সাথে যুক্ত হয়েছে দেশের বড় বড় কোম্পানিগুলো মিল মালিকদের আধিপত্য খর্ব করে বসতে চলেছে নিয়ন্ত্রকের আসনেও। বাজার বলছে শুধু গত বছরের তুলনায় সব ধরনের চালের কেজি এখন অন্তত 3 থেকে 4 টাকা বেশি। গরিবের মোটা চালের কেজিও 50 টাকার নিচে পাওয়া যায় না রাজধানীর বাজারে। আমার তো কষ্ট অবশ্যই হয়, আমি তো আমার একার দিকে ভাবলেও সবাই তো কষ্ট হয়। আর যারা দিন মজুর তারা তো কাজ মোটেই নেই, তাদের তো সঙ্গে তো অনেক কষ্ট হয়। এখন এটা তো মনে করেন সরকারের একটা দেখা উচিত যে যারা সাধারণ মানুষ আছে তাদের এরকম চালের দাম এত বাড়তি কেন হইতেছে। যদিও রাজধানীর সবচেয়ে বড় চালের বাজার বাবুবাজারের ব্যবসায়ীরা জানাচ্ছেন, বাজারে সংকট নেই চালের। এইবার তো আপনার কোনো খরা হয় না, বৃষ্টি হয় না, ঝড় তুফান হয় নাই যে আপনার ধানের অভাব আছে। ধান আছে আপনার বাংলাদেশে বড় মাল্টিন্যাশনাল কোম্পানিগুলি যেমন এসিআই, প্রাণ, স্কোয়ার, তীর, আরও আকিজ, এরকম বড় বড় কোম্পানি আপনার এই মাল আপনার চাল কিনে, ধান কিনে। কৃষি অর্থনীতিবিদরা বলছেন, কৃষি পণ্যের দাম নিশ্চিত করতেই হবে। আমদানি করে চালের দাম নিয়ন্ত্রণের সমাধান খোঁজা হলে ক্ষতিগ্রস্ত হবে দেশের কৃষি খাত। লেবার খরচ বেড়েছে, সারের দাম বেড়েছে, ইনসেকটিসাইড পেস্টিসাইড দাম বেড়েছে, চাষবাসের জন্য ট্রাক্টর পটলে খরচ বেড়েছে, ফুয়েল ডিজেলের দাম বেড়েছে। তো চাষিকে তো তার খরচ সহ তার লাভ দিতে হবে। প্রবলেম হচ্ছে অন্য জায়গায়, সেটা হচ্ছে যে আমরা যারা ভোক্তা এবং চাষি এর মাঝখানে একটা বড় ধরনের মধ্যস্বত্ব ভুগি ঢুকে গেছে, যারা অনেক বেশি দামে সেল করে, আমরা কনজিউমাররা বেশি দামে খাই, আর মূল যিনি উৎপাদক, যিনি চাষি, খামারি, সে কিন্তু দামটা পাচ্ছে না। তাই অন্য দেশের উদাহরণ অনুসরণ করে ভর্তুকি দিয়ে দাম কমার কৌশল গ্রহণ করার পরামর্শ দিচ্ছেন এই কৃষি অর্থনীতিবিদ। ইম্পোর্ট করাটা কোনো সলিউশন আমি বলবো না, তাতে বাংলার ইন্ডাস্ট্রি ক্ষতি হবে, কৃষির যারা কাজ করছেন তারা ক্ষতিগ্রস্ত হবে। এখন 40 মিলিয়ন মেট্রিক টন কিন্তু প্রোডাকশন হচ্ছে। সো যা হচ্ছে প্রোডাকশন চাহিদার তুলনায় বেশি, তো আমদানিতে কোনো প্রশ্নই আসে না। আমদানি কেন করবে না? কৃষি পণ্যের উৎপাদন ব্যয় বেড়েছে, তাই চালের দাম আগের চেয়ে বাড়বে, এটি অস্বাভাবিক নয় বলছেন ব্যবসায়ীরা। জিএম হাসান, বাংলা ভিশন, ঢাকা। টাঙ্গাইলে কালীহাতিতে কালোবাজারের 350 বস্তা সারসহ 2 জনকে গ্রেফতার করেছে র্যাব। আজ সকালে উপজেলা টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়কের রাজাবাড়ি রেল ক্রসিং এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন জামালপুর সরিষাবাড়ির সোহাগ মিয়া ও টাঙ্গাইলের মধুপুরের মঞ্জিল ইসলাম। র্যাব জানায়, কালোবাজারে সার বিক্রয় করছে অসাধু ব্যবসায়ীরা। গোয়েন্দাদের এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোরে রাজাবাড়ি রেল ক্রসিংয়ে অভিযান চালানো হয়। সে সময় 2 জনকে আটক ও 200 বস্তা পটাশ, 100 বস্তা টিএসপি সার এবং নগদ অর্থসহ একটি ট্রাক জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কালীহাতী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। টানা বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হয়েছে বাগেরহাটের নিম্নাঞ্চলে। বীজতলা, আমন ধান, সবজি, পানসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতিতে দিশেহারা কৃষক। ভেসে গেছে হাজার হাজার বিঘা মাছের ঘেরও। 4 দিনের টানা বৃষ্টিতে তলিয়ে গেছে বাগেরহাটের শরণখোলা, রামপাল ও মংলা উপজেলার বিভিন্ন এলাকার ফসলি জমি। 1588 হেক্টর রোপা আমনের বীজতলা ও 960 হেক্টর জমির আউশ ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতি হয়েছে অন্যান্য ফসলেরও। শত শত কৃষক এই কোলায় আমাদের বিচির হুয়ায় কলহমান পানি, আমরা মরার কায়দা মাগো আরো শেষ সব পচি গেছে। এখন যা কিছু রুইছিলাম অল্প অল্প, হ্যাঁ পচি গেছে, গলি গেছে। কৃষকদের ঘুরে দাঁড়াতে সরকারি সহায়তা চান স্থানীয় জনপ্রতিনিধি। এই পানি নামতে কত সময় লাগবে এবং সেই পর্যন্ত এই বীজতলা টিকে থাকবে কিনা সেটা নিয়ে চাষিরা সন্দিহান, এবং যদি এই পানি দ্রুত না নামে এবং বীজতলা যদি আমরা উদ্ধার করতে না পারি, তাহলে চাষিরা চরম বীজ সংকটে পড়বে। ক্ষতি কাটিয়ে উঠতে কৃষকদের নানা পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। ইতিমধ্যে আমরা প্রাথমিক ক্ষতির প্রতিবেদন প্রেরণ করেছি, তাতে প্রায় 5,65,00,000 টাকার ক্ষতি হয়েছে এবং ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা প্রায় 20,000। ঘরবাড়ি ও ফসলি জমি থেকে পানি সরানোর ব্যবস্থা চান বাগেরহাটের কয়েক হাজার কৃষক। বাংলা ভিশন নিউজ ডেস্ক। মৎস্য বিভাগের অবহেলায় 30 লাখ টাকার মাছ লুট হয়েছে কুষ্টিয়ার কুমারখালীতে। প্রান্তিক জেলেদের অভিযোগ, কালীগঙ্গা, বাদল বাসা, বাওরের অভয় আশ্রম সহ
বিস্তীর্ণ এলাকার মৎস্য চাষ প্রকল্পের পানিতে অক্সিজেন সংকটে ভেসে ওঠে মাছ, পরে তা লুটপাট হয়। তবে অভিযোগ নাকচ করেছেন উপজেলা মৎস্য কর্মকর্তা। জেলা মৎস্য বিভাগের তত্ত্বাবধানে কুষ্টিয়ার কুমারখালীর কালীগঙ্গা বাদলবাসা বাওরে মাছ চাষ করেন জেলেরা, কিন্তু ঠিকমতো দায়িত্ব পালন না করায় প্রায় ৩০ লাখ টাকার মাছ লুট হয়েছে বলে অভিযোগ জেলেদের। মৎস্য অফিসারের কাছে রিং করলাম যে আমাদের পরপর 3 দিন মাছ ভেসে যায়, আপনি একটু প্রশাসন দিক থেকে আমাদের একটু সহযোগিতা করেন। কিন্তু উনি বললে যে ঠিক আছে আমি করতেছি, এই করার কথা বলে আজ 3 দিন উনি কিছুই করেননি। বাওরের পানিতে পাট পচানোর ফলে বিষক্রিয়ায় ভেসে ওঠে সব মাছ, সেগুলো ধরে নিয়ে যায় আশপাশের মানুষ। আমাদের আগে পর্যাপ্ত পরিমাণ পাট পড়ে, যে পাট মাছ ভেসে যায়, জনগণ জোর পুরো গাছ আমি সব মারি নেই। আমরা সেই কথাগুলো আমার মৎস্য কর্মকর্তাকে জানাই যে স্যার আমাদের জন্য একটা ব্যবস্থা নেন, এই মৎস্য প্রশাসনকে দিয়ে আমাদেরকে একটা গাইড করান, তিনি আমাদেরকে এগুলো করান নাই। তাই আমাদের জনগণ নেমে সম্পূর্ণ মাছ 30 লক্ষ টাকার মাছ আমাদের আজকে তছরূপ হয়ে গেছে। সমস্যার কথা জানালেও কর্তৃপক্ষ মাছ লুট ঠেকাতে কোনো উদ্যোগ নেয়নি বলে অভিযোগ জেলেদের। তবে অভিযোগ অস্বীকার করেছেন জেলা মৎস্য সম্পদ কর্মকর্তা। মাছ যদি ভেসে ওঠে এবং আশেপাশের লোকজন যদি ধরে নেয়, তাহলে তো এখানে মৎস্য অফিসের পরামর্শের চেয়ে আপনার দরকার তাদের প্রশাসনিক সহায়তা। প্রশাসনিক সহায়তার ক্ষেত্রে তাদের প্রশাসনিক লাইনে ইউনো আছে কিংবা পুলিশ আছে, তাদের কাছে প্রথমে যেতে হবে, তারপরে সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। কুষ্টিয়া জেলা ও উপজেলা পর্যায়ের মৎস্য বিভাগের বিরুদ্ধে অনিয়ম অব্যবস্থাপনার অভিযোগ দীর্ঘদিনের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে এবার একটি ডেস্ক রিপোর্ট। খুলনা মহানগরীর 2000 অসহায় দরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণ করেছেন সেনাবাহিনীর 55 পদাতিক ডিভিশন। নগরীর সোনাডাঙ্গায় 105 পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাফিজুর রহমান এই সামগ্রী বিতরণ করেন। গোপালগঞ্জের করোনা প্রতিরোধে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা চক্ষু হাসপাতালের পক্ষ থেকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। সকালে এই সামগ্রী বিতরণ করেন হাসপাতালের পরিচালক প্রফেসর ডক্টর সাইফুদ্দিন আহমেদ। যশোরে করোনা সংকট মোকাবেলায় ক্ষতিগ্রস্ত কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। যমুনা ব্যাংকের সহযোগিতায় TMSS দুপুরে শহরতলি উপশহরে এই সামগ্রী পায় 200 পরিবার। এদিকে ঝালকাঠি শহরের স্টেশন রোড এলাকায় কর্মহীন মানুষের মাঝে খাবার বিতরণ করেছে একটি বেসরকারি সংস্থা। মুন্সিগঞ্জের মীর কাদিম ফজিলাতুন্নেসা কুদ্দুস হাসপাতালের ভুল চিকিৎসা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয়রা। জেলা প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করেন তারা। হবিগঞ্জের করোনা রোগীদের জন্য বিনামূল্যে অক্সিজেন সেবা চালু করা হয়েছে। এর উদ্যোক্তা সদর উপজেলা চেয়ারম্যান মোতাসিরুল ইসলাম। ময়মনসিংহের পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটকে আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। একই সাথে উইমেন ইন প্ল্যান্ট মিউটেশন ব্রিডিং অ্যাওয়ার্ড পেয়েছেন বিনার মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর শামসুন নাহার বেগম। দুপুরে ময়মনসিংহ বিনা কনফারেন্স রুমে এই উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে প্রস্তুতি সভা হয়েছে নড়াইলে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা হয়। সুরাইয়া রহমান, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এবারে এক সাঁতারুর দীর্ঘ সাঁতার নিয়ে প্রতিবেদন। কিশোরগঞ্জের ভৈরব ব্রিজ থেকে মেঘনা নদী দিয়ে সাঁতার কেটে নরসিংদীর রায়পুরার মণিপুরা ঘাট পর্যন্ত দীর্ঘ প্রায় 42 কিলোমিটার নদীপথ পাড়ি দিয়েছেন আলোকবালির খোদাদিলার পল্লী চিকিৎসক বকুল সিদ্দিকী। ভোর 5টার দিকে কিশোরগঞ্জের ভৈরব ব্রিজ সংলগ্ন মেঘনা নদী দিয়ে সাঁতার শুরু করেন বকুল ডাক্তার। প্রায় 7 ঘন্টা বিরতিহীন সাঁতার কেটে দুপুর 12টার দিকে রায়পুরার মণিপুরা খেয়াঘাটে পৌঁছেন তিনি।
দীর্ঘ নদীপথ পাড়ি দিয়ে মণিপুরা ঘাটে পৌঁছার পর উৎসুক এলাকাবাসী তাকে ফুলেল শুভেচ্ছা জানায়। নদীপথে সাঁতার কেটে আগের সব রেকর্ড ভেঙে গিনেস বুকে নতুন রেকর্ড গড়তে চান বকুল। এর জন্য মূলত কারণটা হলো আমি মনে একটা রেকর্ড করতেছিলাম সাঁতারে, যাতে দ্বিতীয়বার কি আমার এই রেকর্ডে না ভাঙতে পারে, এটা হলো আমার মূল উদ্দেশ্য। এবং আমেরিকান একজন আছে গিনেস চ্যানেলটা, সেই 48 ঘন্টা করছে। আমারও এটা সামনে পরবর্তীতে যেটা আমি বাংলা চিন্তা ভাবনা করতেছি। আগামীতে নরসিংদী থেকে নদীপথে ঢাকা যাওয়ার পরিকল্পনা রয়েছে এই সাঁতারুর। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব, তার আগে বিআরবি কেবল শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। 10 আগস্ট পর্যন্ত বাড়ল বিধিনিষেধ। 11 তারিখ থেকে খুলে দেয়া হবে দোকানপাট, গণপরিবহন। বাইরে চলাচলে 18 ঊর্ধ্বদের টিকা নেওয়া বাধ্যতামূলক। করোনায় দেশে আরও 235 জনের মৃত্যু, নতুন করে শনাক্ত 15,776 জন। টিকা নিতে রাজধানীর কেন্দ্রগুলোর বাইরে দীর্ঘ সারি। পর্যাপ্ত সরবরাহ থাকলেও কমছেই না চালের দাম। বড় কোম্পানিগুলো যুক্ত হওয়ায় চালবাজ সিন্ডিকেট আরও মজবুত। নিদারুণ কষ্টে কর্মহারা মানুষ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায়। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।